আচ্ছা। আহ তো আজকে আমাদের হস্তা থেকে হবে হস্তা নক্ষত্র, যার শব্দের অর্থটাই হচ্ছে গিয়ে হাত। হস্ত মানেই হাত, এটা আমরা সকলেই জানি। এবং এই যে হস্তা নক্ষত্র, এই অধ্যায়, এই জায়গা, এই লেভেলে এসে আমরা একজন মানুষের কার্মিক উন্নয়ন বুঝবার, উপলব্ধি করবার চেষ্টা করতে পারি। মঘা নক্ষত্র, তারপরে পূর্ব ফাল্গুনী, তারপরে উত্তর ফাল্গুনী, এগুলোতে মানুষের স্থিতিশীলতা ইন্ডিকেট করে। আপনাদের মনে আছে খাটের সামনের পায়া, খাটের আসনের পেছনের পায়া, তারপরে হচ্ছে গিয়ে এর যে জায়গাটাতে আমরা এলাম সেটা হচ্ছে হাত। তো এই হাত, এখান থেকে আমরা কর্ম শুরু করব, এখান থেকে আমাদের কার্মিক উন্নয়নের ক্যালকুলেশন আসবে। হস্তা নক্ষত্র ইন্ডিকেট করে আর্কিটেকচার, হস্তা নক্ষত্র ইন্ডিকেট করে ছবি আঁকা, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস, সূক্ষ্মতর জিনিসের প্রকাশ, সেই বিষয়গুলিকে হস্তা নক্ষত্র নির্দেশ করতে পারে। তো হস্তা নক্ষত্রে ধরুন আপনার পঞ্চমপতি হস্তা নক্ষত্রে রয়েছে, তার মানে পঞ্চম হচ্ছে আপনার সন্তান। তার মানে আপনার সন্তানের মধ্যে কিছু আর্টিস্টিক অ্যাক্টিভিটি, সেটা আমরা আশা করতে পারি। হস্তা নক্ষত্রে কোনো অশুভ গ্রহ রয়েছে, ধরুন কোনো পাপ গ্রহ রয়েছে, তার মানে কোনো একটা সমস্যা হলে পরে কিংবা কোনো একটা নেগেটিভ ট্রানজিটের সময় আপনি হাতে আঘাতপ্রাপ্ত হতে পারেন, বা আপনার কোনো একটা এমন কিছু কর্ম করে ফেলতে পারেন যেটা আপনার নেগেটিভ কর্মা হিসেবে ট্রিটেড হয়ে রইল। কিরকম ব্যাপার? ধরেন আপনি এমন একটা কাজ নিজের অজান্তেই করে ফেললেন, যার জন্য আপনাকে ভয়ঙ্কর প্রায়শ্চিত্ত করতে হতে পারে। তো সেরকম সাংঘাতিক একটা কাজ করবো আপনি নিজের অজান্তে বা ক্রোধের বশে এমন কিছু একটা করে ফেললেন, যেটা হচ্ছে কি আপনার একটা ব্যাড কার্মা ক্রিয়েট করে রেখে দেবে। তো এই সিচুয়েশন আমরা হস্তা নক্ষত্র প্রাপ্ত হতে পারি। এর দেবতা হচ্ছেন গিয়ে আমরা যাকে বলি না তৎসবিতুর্বরেণ্যম। তো সেই যে দেবতা, আমরা গায়ত্রী মন্ত্র যার নামে আর কি উচ্চারণ করি, তিনি হচ্ছেন সাবিত্রী বা সাবিত্র। আমরা বলি না ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। তো এই যে তৎসবিতুর্বরেণ্যম, এই যে দেবতাকে উদ্দেশ্য করা হচ্ছে, তিনি হচ্ছেন সূর্যদেবের মতোই আর একজন আদিত্য, কে বলা হয় তৃতীয় আদিত্য। এই যে দেবতা, ইনি হচ্ছেন ডেভেলপমেন্টের দেবতা, উন্নতির দেবতা। মানুষ উন্নতি করে কিসে? কর্মের মাধ্যমে। মানুষ উন্নতি করে কিসে? নিজের হাতের মাধ্যমে, শ্রমের মাধ্যমে। তাহলে এইখানে এই যে সাবিত্রী, এই দেবতার সঙ্গে সরাসরি হাতের একটা সম্পর্ক রয়েছে। এই দেবতা, সরি, এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র। এবং এই হস্তা নক্ষত্রের মধ্যে রয়েছে মধুর বাক্য প্রয়োগ করবার ক্ষমতা। এই দেবতা, তিনি হচ্ছেন স্বর্ণময়, তার হাত, তার শরীর, এগুলো হচ্ছে স্বর্ণময়, মানে সুন্দর দেখতে। আপনারা লক্ষ্য করে দেখবেন, কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের মানুষজনদের দেখতে ভালো হয়। এদের মধ্যে একটা অ্যাট্রাক্ট করবার এবিলিটি থাকে। এই দেবতা স্থিতি, গতি, অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করেন, এবং তিনি অন্ধকার থেকে আমাদের ত্রাণ করেন। আমরা বলতে পারি তিনি জ্ঞানের দেবতা, তিনি নলেজের দেবতা। হস্তা চন্দ্রের নক্ষত্র, এবং এই যে দেবতা সবিতা বা সাবিত্রী, উনি হচ্ছেন জল বা সমুদ্রের সন্তান। হস্তা নক্ষত্র কষ্ট, রোগ মুক্তি আমাদের দিয়ে থাকে। হস্তা নক্ষত্রে আমরা দীর্ঘায়ু প্রাপ্ত হয়ে থাকি। হস্তা নক্ষত্রের যে পরবর্তী নক্ষত্র, হস্তাকে নিয়ে হস্তা, তারপরে চিত্রা, তারপরে স্বাতি, বিশাখা, হস্তা, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা এবং লাস্ট হচ্ছে অনুরাধা। এই পাঁচটাকে বলা হয় হস্তপঞ্চক। হস্তপঞ্চক, এরা হচ্ছে কি অত্যন্ত শুভ, যে কোনো শুভ কাজের জন্য এই নক্ষত্রগুলোকে আইডেন্টিফাই করা যায়।
এবার একটা কথায় আমরা আসি, আবার একটুখানি জটিল টুইস্ট আছে। হস্তা নক্ষত্রকে আমরা বলেছি যে তিনি হচ্ছেন গড অফ সাকসেস, তিনি হচ্ছে এই যে দেবতা, তিনি হচ্ছেন গড অফ সাকসেস। তাহলে কোনো একটা বিষয় নিয়ে যদি প্রশ্ন আসে এবং প্রশ্নের নির্দেশক লগ্ন, ঋষি বা নেকারক গ্রহ তারা যদি হস্তা নক্ষত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রে আমাদের সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সাকসেস ব্যাপারটা অনেকটাই বেশি। আপনারা অবশ্যই জানেন যে আজকে অমাবস্যা গেল, এবং এই সময় চন্দ্রের অবস্থান, আমার মনে হয় এটাও আপনারা জানেন। জানেন কি? তো এই যে কন্যা রাশিতে আছে। কন্যা রাশিতে চন্দ্র আছে এবং কন্যা রাশিতে সূর্য আছে, তাই আজকে সূর্য, চন্দ্র, কেতু, রাহু এক ঘরে থাকবার জন্য অবভিয়াসলি আজকে গ্রহণ হয়েছে। তো এইবার এই যে আহ কন্যা রাশিতে এই ঘটনাটা ঘটলো, কোন ঘটনাটা ঘটলো? মহালয়া, মানে হচ্ছে অমাবস্যা, এবং এখানে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূত্রপাত হলো। এর ফলে কি ঘটনাটা ঘটলো? এই পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের যেই মাত্র সূত্রপাত ঘটলো, এই টাইমটা, এই সময় চন্দ্র যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে এবং অবস্থান করবে, তখনই কিন্তু নবরাত্রির ঘট স্থাপিত করা হবে। এই সময় থেকেই আমরা নবরাত্রির ঘট স্থাপন প্রক্রিয়া চালু করব। এবার আমরা চলে আসি হস্তা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্সে। এই মুহূর্তে হস্তা নক্ষত্রের যে সমস্ত বৈদিক কাহিনী, সেগুলো এই মুহূর্তে আমার কাছে প্রেজেন্ট নেই। তো আমি কালেক্ট করবার চেষ্টা করছি, বাট কালেক্ট করতে পারিনি। তো হস্তা নক্ষত্রের জাতকরা, তারা জনপ্রিয় প্রকৃতির, তারা ভীষণ উৎসাহী, প্রত্যেকটা কাজে তারা জানতে চায়, এবং তারা ডিফারেন্ট টাইপ অফ জব এটা তারা করতে পারে। হস্তা নক্ষত্রের মানুষরা, তা হচ্ছে গিয়ে কেউ স্ট্যাম্প কালেক্টরও হতে পারে, সে আবার সিঙ্গার, আবার সেই মানুষটা সিঙ্গার, সে হচ্ছে গিয়ে আমাদের মতন অ্যাস্ট্রোলজার হতে পারে, আবার একজন অ্যাস্ট্রোলজার তিনি হচ্ছে রাজমিস্ত্রির কাজও করতে পারেন। মানে ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডে আমরা দেখতে পাবো সেই মানুষটার অ্যাক্টিভিটি, হিউজ অ্যাক্টিভিটি। এরা উজ্জ্বল, এরা প্রমিনেন্ট। এবার উজ্জ্বল দু রকম হতে পারে, একটা হচ্ছে নিজের কর্মের দ্বারা, আর একটা নিজের বর্ণের দ্বারা। গায়ের রং এত কোয়ালিটি, এত ফর্সা, যে এরা সবসময় প্রমিনেন্ট হয়ে রয়েছে। এরা ব্যবসা বাণিজ্য এবং বিনিময় পছন্দ করেন, এরা এক্সচেঞ্জ করা এই ব্যাপারটাকে পছন্দ করেন। হস্তা নক্ষত্রের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা সত্যবাদী এবং ভীষণ রকম বিশ্বস্ত। প্রত্যেকটা ক্ষেত্রে এদের উপর আপনি ডিপেন্ড করতে পারেন। এরা দুঃখ পেতে পারে, কষ্ট পেতে পারে, কিন্তু কখনো মুখ ফুটে বলবে না যে এই কারণটাতে আমি কষ্ট পেয়েছি বা এই কারণটা আমার খারাপ লেগেছে। আপনি একদম চোখ বুঝে এই মানুষদেরকে ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন, নিশ্চিন্তে এরা আপনার জন্য সাপোর্টিভ হবে। যে কোনো সমস্যায় এরা আপনাদেরকে ঠিকঠাক ভাবে রাখবে। এবার হচ্ছে গিয়ে যদি আপনার জন্মকুণ্ডলিতে হস্তা নক্ষত্রটা পীড়িত হয়, হস্তা মানে হাত, একটা যদি পীড়িত হয়, ধরুন এর সঙ্গে রাহুর একটা সম্পর্ক সৃষ্টি হলো, হস্তা নক্ষত্রে রাহু বসে আছে, কিংবা হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র, সে হস্তার সঙ্গে সম্পর্ক করেছে এবং সঙ্গে রাহু দৃষ্ট হয়ে রয়েছে, তাহলে কিন্তু এর ক্যারেক্টার কিছুটা চেঞ্জ হবে। তাহলে প্রথমেই ক্যারেক্টারের মধ্যে কি আসবে? চৌর্যবৃত্তি, চুরি করার টেন্ডেন্সি। এরপরে আসবে অন্যকে প্রতারিত করবার মেন্টালিটি। এবার এই দুটো বিষয়, এগুলো যদি হস্তা কোনো কারণে ছকে পীড়িত হয়, সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং এই মানুষটার মধ্যে ইমোশন ভয়ঙ্কর ভাবে কমতে দেখতে পাওয়া যাবে। এ চোখ বন্ধ করে অকাজ কুকাজ করে বেরিয়ে আসবে। এরপর আমাদের রয়েছে হস্তি, বাহন। হস্তা নক্ষত্রের ইন্ডিকেশন হচ্ছে বাহন, বিস্তৃত পণ্য, সেটাও হস্তা নক্ষত্রকে কমিউনিকেট করে। বাণিজ্য শক্তি, সরি বাণিজ্য ব্যক্তি, আর প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত কোনো একজন ব্যক্তি, তাকে আমরা হস্তা নক্ষত্রের মাধ্যমে ইন্ডিকেট করতে পারি।
তাহলে আমরা হস্ত পঞ্চক পড়লাম, অর্থাৎ হস্তা থেকে অনুরাধা পর্যন্ত পাঁচটা নক্ষত্র, তাদেরকে আমরা বললাম হস্ত পঞ্চক। হস্ত নক্ষত্রের পুরুষার্থ সেটা হচ্ছে মোক্ষ, অর্থাৎ মুক্তি প্রাপ্তি। কর্ম হলো বাণিজ্য। এর যে দশা, সেই দশা ইন্ডিকেশন করে সৃষ্টি। আমরা যে তিনটে দশা জানি, সৃষ্টি স্থিতি বিনাশ, তার মধ্যে হস্তা নক্ষত্র ইন্ডিকেট করে সৃষ্টি। হস্তা নক্ষত্রের ডিরেকশন এটা হচ্ছে উত্তর দিক। এগুলো কিন্তু আপনাদের লিস্ট আরো একবার পড়তে হবে। তাহলে এবার এই উত্তর দিকটা আবার কোন কাজে লাগবে? ধরুন আপনার বাড়িতে আপনি কোনো একটা জায়গায় বসে আছেন, তো বসে থেকে আপনার হঠাৎ মনে হলো আরে আমার ঘড়িটা তো কোথায় গেছে। তো আপনি আবার ছক টক করে দেখলেন যে আপনার একাদশটা শুভ আছে, এবং ঘড়ির যে তৃতীয় অধিপতি তিনি হস্তা নক্ষত্রে আছে। ধর এই হস্তা নক্ষত্রে আপনার তৃতীয় অধিপতি আছে মানে আপনি হাতে পড়েছি ঘড়ি, ঘড়ি হারিয়ে গেছে। তাহলে তৃতীয় অর্থাৎ হাত, হাতের সঙ্গে কানেক্টেড যে ক্ষেত্র, হাতের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে জায়গাগুলো, তার কোথাও না কোথাও কিছু না কিছু গেছে। তো সেটাকে আমরা আইডেন্টিফাই করলাম। এবার আমরা দেখলাম যে তৃতীয় পতি তার সঙ্গে হস্তা নক্ষত্র কানেক্টেড হয়েছে, বা কোনো না কোনো ভাবে হস্তা নক্ষত্রের রেসপেক্টে আমাদের এটা ফেরত পাওয়ার কানেকশন তৈরি হয়েছে। তাহলে এই যে ফেরত পাওয়ার কানেকশন তৈরি হয়েছে, এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো হচ্ছে হস্তার দিকে, মানে আমি যেখানে বসে আছি তার থেকে উত্তর দিকে, এবং জল সংলগ্ন এলাকায়। জল সংলগ্ন জল সংলগ্ন কেন? কারণ হচ্ছে গিয়ে হস্তা নক্ষত্রে আমরা পাবো ওয়াটার, জল, চন্দ্র। এবং হস্তা নক্ষত্রে আমরা জানি যে কালপুরুষের ষষ্ঠ রাশি হচ্ছে গিয়ে কন্যা। কন্যা রাশিতে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা মেয়ে, সে জলের উপর নৌকো নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে জলের উপর নৌকো নিয়ে চলে যাচ্ছে, এখানে কিন্তু আমরা জল পাবো। তাহলে উত্তর দিকের কোনো একটা জায়গা যেখানে জল থাকতে পারে, বা যে জায়গাটাতে আমরা জল রাখি, বা কোনো এমন কোনো জিনিস রাখা রয়েছে যেটা জল থাকলে পরে অ্যাক্টিভেটেড হয়। যেমন ধরুন কাপড় কাচা সোডা, খানিকটা বা বাসন মাজা একটা কিছু, এইগুলো সবই কিন্তু ওয়াটার এলিমেন্ট, কারণ এগুলো জলের মাধ্যমেই অ্যাক্টিভেটেড হয়। আপনি একটা ভীম বার দিয়ে বাসন মাজবেন উইদাউট ওয়াটার, জল ছাড়া, এটা হতে পারে না। আপনি একটা বাসন মাজবেন, আপনার কাছে একটা ভীম বার আছে, তো আপনি জল ছাড়া কি করে বাসন মাজবেন? তো জল ছাড়া বাসন মাজা পসিবল নয়। তাহলে এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্ট। তাহলে উত্তর দিকে কোনো একটা ওয়াটার এলিমেন্টে আমাদের ওটা খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এরপরে হচ্ছে আমরা জানবো হস্তা নক্ষত্রের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য। কিন্তু প্রথম হচ্ছে এরা প্রচন্ড সফট, এরা ভীষণ সেন্সিটিভ এবং ইম্পালসিভ। ছোট্ট ছোট্ট কারণে এরা মনে দুঃখ প্রাপ্ত হয়ে থাকে। এদের মনের মধ্যে বিশাল বিশাল দুঃখ সৃষ্টি হয় যদি এদের মনে কোনো একটা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হয় যেটা এরা অ্যাকসেপ্ট করতে পারছে না। এরা অনেক কিছু জানতে ভালোবাসে, প্রচুর কাজকর্মও করতে ভালোবাসে। এরা জ্ঞানী প্রকৃতির, বিভিন্ন রকম জ্ঞান এদের মধ্যে থাকে। কিন্তু জেনারেলি এরা চেষ্টা করে এই ধরনের জ্ঞান প্রকাশ না করতে, সমস্ত বিষয়গুলিকে নিজের মধ্যে রাখতে, আরো শিখবো, আরো জানবো, পরে গিয়ে কিছু করতে পারে। এরপরে হচ্ছে চিন্তাশীলতা, এদের মধ্যে দার্শনিক অভিব্যক্তি দেখতে পাওয়া যায়। এরা অভিযোজনে দক্ষ, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে চলতে এরা এক্সপার্ট হয়ে থাকে। আকর্ষণীয়, এবং এরা ম্যানেজমেন্ট স্কিল এদের থাকে। এরা একটা বিরাট ভালো জিনিস হচ্ছে এরা ভীষণ ভাবে অন্যের প্রিয় হয়ে থাকেন। এদেরকে সবাই ভীষণ ভালোবাসেন, ভীষণ ভাবে এদেরকে পছন্দ করেন। কিছু স্পেসিফিক প্রেডিক্টিভ টেকনিক আমরা একটু শিখে নেবো। তার মধ্যে হচ্ছে গিয়ে অতিশয় বুদ্ধিমতী, বুদ্ধিমান, প্রত্যুৎপন্ন মতি সম্পন্ন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সূক্ষ্ম কাজে দক্ষ। আরেকটা বিষয় আমরা হস্তার ক্ষেত্রে দেখবো, এদের মধ্যে না ভীষণ সাজানো গোজানোর টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এরা যে সাজিয়ে গুজিয়ে রাখে, সেই ক্ষেত্রে এরা ইন্টেরিয়ার ডেকোরেটর, ডিজাইনার, এই ধরনের মানুষ হয়ে থাকতে পারে। মজার জিনিস হচ্ছে হস্তা নক্ষত্র
এর যে প্রথম পদ, হস্তা নক্ষত্রের যে প্রথম পদ মানে হচ্ছে ওই 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এইটা পড়বে মেষ রাশিতে। তাহলে হস্তা নক্ষত্রের প্রথম পদ পড়বে মেষ রাশিতে। তাহলে হস্তা নক্ষত্রের প্রথম পদ সেটা তার অবস্থান থেকে 8 নম্বর ধরে গিয়ে পড়বে। তাহলে এই প্রথম পদটা কিন্তু বিপজ্জনক। হস্তা নক্ষত্রের প্রথম পদটা এটা সুবিধার নয়। কিন্তু দ্বিতীয় পদ সেটা পড়বে কোথায়? বৃষ রাশিতে। বৃষ রাশি মানে হচ্ছে হস্তার নবম। তাহলে এই হস্তার নবমে যখন দ্বিতীয় পদ গিয়ে উপস্থিত হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে হস্তার জন্য এই দ্বিতীয় পদ অত্যন্ত শুভ। এটা দশম, তারপর এটা একাদশ। মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই পদগুলো অত্যন্ত শুভ, কিন্তু প্রথমটা কিন্তু বিপজ্জনক। এরা সূক্ষ্ম কাজে অত্যন্ত দক্ষ, এরা শিক্ষার ক্ষেত্রে দক্ষ, এরা পড়াতে খুব ভালো পারে, এদের পড়াশুনো পড়ানোর কোয়ালিটি সেটা ভীষণ ভীষণ ভালো। এরা ম্যানেজমেন্ট স্কিল এদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু যদি হস্তা নক্ষত্রে লগ্ন বা রাশি থাকে এবং সেটা যদি পীড়িত থাকে, তাহলে জুয়া খেলা, ম্যাজিক, প্রতারণা এগুলোর মেন্টালিটি তৈরি হয়। এরা অভিযাত্রী হয়ে থাকে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এদের ক্ষেত্রে মারাত্মক দেখতে পাওয়া যায়। এরা বুদ্ধিদীপ্ত এবং তার্কিক প্রকৃতির হয়ে থাকে। খেলাধুলার প্রতি এদের বিরাট আগ্রহ থাকে। এরা উচ্চাকাঙ্ক্ষী এবং এরা সাকসেস পছন্দ করে। এরা আধুনিকতা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এরা খুব ভালো হেল্পফুল হয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে এরা ভীষণ ভালো কমিউনিকেটর হয়ে থাকেন এবং মধ্যস্থতাকারী। ধরুন আমি একটা কাজ করছি, আপনাদেরকে বলছি, মাঝখানে একজন লোক রয়েছেন, সেই মাঝখানের থাকা লোক, এই মানুষটা ভীষণ ভীষণ ভাবে তিনি হচ্ছেন গিয়ে কমিউনিকেটর হতে পারবেন, যদি তিনি হস্তা নক্ষত্রের জাতিকা হয়ে থাকেন বা তার 10th হাউস যদি হস্তা নক্ষত্রে থাকে। তাহলে আমরা প্রেডিকশনের সময় এই নক্ষত্রের বিষয়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করব। যতটুকু আমাদের মনে থাকবে, মাথায় থাকবে, সেটুকুকে কাজে লাগাবার চেষ্টা করব। যদি আমরা দেখি সপ্তমপতি হস্তা নক্ষত্রে রয়েছে, তাহলে আমরা বলবো তোমার বউ কি ছবি আঁকতো, কিংবা তোমার বউ কি খুব সুন্দর ঘর গুছিয়ে রাখে। আবার যদি কোনো মহিলার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার সপ্তমপতি হস্তা নক্ষত্রে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আরে, তোমার স্বামী কি সবসময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। আহ, এবং স্বামী 7th লর্ড যদি হস্তা নক্ষত্রে থাকে, তাহলে সেই মানুষটা তার স্ত্রীকে ভীষণ ভাবে ভালোবাসবেন এবং ভীষণ আগলে আগলে রাখবার চেষ্টা করবেন। আমাদের মধ্যে কেউ কি আছি হস্তা নক্ষত্রের মানুষজন? স্যার আমি আছি। আচ্ছা, তার জিনিসগুলো ম্যাচ করলো? একদম স্যার, সব মিলে গেছে। আমি তো ভালো ভালো বললাম। পীড়িত পীড়িত নেই তো হস্তা নক্ষত্রটা? না স্যার, না। স্যার, বলুন। আমিও হস্তা নক্ষত্র। কাটিয়ে দি আমার বলছি। তৃতীয় দুর্দান্ত ব্যাপার সেটা। স্যার আমার তৃতীয় পত্নী যদি হস্তাক্ষর থাকে তাহলে তো হাতের লেখা সুন্দর হওয়ার কথা ছিল স্যার। আমার তো হাতের লেখা সুন্দর না। তাহলে এইবার এখানে দেখতে হবে মঙ্গল কি কোনোভাবে কুণ্ডলিতে পীড়িত হয়ে আছে। স্যার মঙ্গল তৃতীয় ভাবে চিত্রা নক্ষত্রে আছে। আচ্ছা, আর রাহু কেতু এদের দৃষ্টি বা এই টাইপের কিছু পড়েছে কি? না, রাহু কেতু দৃষ্টি পড়েনি স্যার। আচ্ছা, তাহলে কোনোভাবে ওখানে পীড়িত হয়ে রয়েছে, বা তৃতীয় দ্বিতীয় পতি ভাব সে হচ্ছে গিয়ে দ্বিতীয় পতি পীড়িত। হস্তানা করছে, তৃতীয় পতি হস্তানা করছে, দুটি হস্তানা করছে। তাহলে দেখতে হবে বুধ কোনোভাবে পীড়িত হয়েছে কিনা, তৃতীয় পতি কোনোভাবে ডিস্টার্ব হয়েছে কিনা। আদারওয়াইজ হস্তা নক্ষত্রের জাতক বা জাতে হস্তাতে যদি 3rd হাউস পড়ে বা তৃতীয় পতি যদি হস্তায় পড়ে, তাহলে জেনারেলি হাতের লেখা সুন্দর হবে, কোনো কারণে বিশেষ পীড়িত না হয়। স্যার, হ্যাঁ স্যার, স্যার, পাপিয়া দিব। ঠিক আছে। হ্যাঁ, তবে আপনি স্যার, হসা নক্ষত্র সম্পর্কে যা বললেন সেগুলো আমার ক্ষেত্রে সবই মিলে যাচ্ছে। হ্যালো। 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 হ্যাঁ, আমি পাপিয়া দি বলছি। হ্যালো।
বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে আপনি হস্তা নক্ষত্র সম্পর্কে যা বললেন আমার ক্ষেত্রে কিন্তু সবগুলোই মিলে গেল। বাহ, বেশ বেশ। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, আমার লগ্ন হস্তা 3, কি হবে স্যার? হস্তা 3 নম্বর চরণ। 3 নম্বর চরণ, সেই ক্ষেত্রে এটা তো ভীষণই ভালো, সফট মেন্টালিটি তৈরি হবে, একটা অ্যাট্রাকটিভ ব্যাপার সেটাও থাকবে, অ্যাস্ট্রোলজিটা খুব ভালো হবে। ঘরদোর বাড়িটাই সাজিয়ে গুজিয়ে রাখবেন, শরীরের যত্ন আত্তি করতে পছন্দ হবে, ইচ্ছে হবে, এই আর কি। তবে তার সঙ্গে সঙ্গে সেন্স আচ্ছা অফ স্যার। ক্রিয়েটিভিটি এইটা ভীষণ ভালো থাকবে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও ভীষণ ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে কিছু স্পিরিচুয়াল পাওয়ার, ম্যাজিক্যাল পাওয়ার, এগুলো আপনার মধ্যে চলে আসতে পারে। স্যার, ম্যাক্সিমামটা তো মিললো, কিন্তু জ্যোতিষের কিছু মাথা রাখতে পারছি না, পঞ্চম রাহু বলে বোধহয়। না, মনে রাখতে হবে না, জ্যোতিষ মনে রাখবেন কেন? না, আমরা যখন করতাম, আমরা যখন হচ্ছে গিয়ে পড়াশুনো করতাম, তখন আহ ওই একটা কথা প্রচলিত হয়েছিল, আই স্পিক অ্যাস্ট্রোলজি, মানে আমি আহ জ্যোতিষ বলি, আমি জ্যোতিষ করি না। একটা ভদ্রমহিলা ছিলেন, তিনি এটা বলতেন। তো ওনার এই কথাটা নিয়ে অনেকে আর কি অনেক রকম মতামত প্রদর্শন করেছিলেন। তখন হচ্ছে গিয়ে উনি নানান রকম বক্তব্য পেশ করেছিলেন, তো সেই ঝগড়া ঠিক নয়, তর্ক বিতর্ক হচ্ছিল একটা। তো সেখানে আর কি আমরা অনেকেই ছিলাম, তো সেখানে আমি আর কি বললাম, হোয়াট এভার আই স্পিক দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি, মানে আমি যেটাই বলি সেটাই জ্যোতিষ। তো সেটাই আপনাদের ক্ষেত্রেও হবে, আপনারা যেটা বলবেন সেটা মিলবে, এটা তো ঘাবড়াবার দরকার নেই। মন দিয়ে প্রেডিকশন করে দেবেন, দেখবেন মিলছে। বেশি পড়ে অ্যাস্ট্রোলজার হওয়া যাবে না, যেটা স্যার বলবেন ফোর্স দেখবেন হলে কি হয়? ম্যাচ করছে। স্যার চলো, চতুর্থ চরণ হলে কি হবে? চতুর্থ চরণটা পড়ছে হচ্ছে কি খুব ভালো জায়গায়, এটা খেয়াল রাখতে হবে। আহ প্রথম চরণ পড়ছে মেষে, দ্বিতীয় পড়ছে বৃষতে, তৃতীয় হচ্ছে মিথুনে, এবং চতুর্থ চরণটা পড়ছে কর্কটে। তাহলে কর্কট চন্দ্রের ক্ষেত্র, হস্তাও চন্দ্রের নক্ষত্র, এবং কন্যা রাশির একাদশে গিয়ে হস্তা নক্ষত্রের চতুর্থ চরণের নবাংশটা পড়ছে। এই আমরা যেটা মেষ, বৃষ, মিথুন, কর্কট বলছি, এটা কিন্তু নবাংশের হিসেব। নবাংশ, হ্যাঁ হ্যাঁ। তো এই যে নবাংশের কর্কট রাশিতে পড়ছে চতুর্থ চরণ, তো চতুর্থ চরণটা অত্যন্ত পাওয়ারফুল, এই মানুষগুলোর মধ্যে একটা খুব স্ট্রং মাইন্ড দেখতে পাওয়া যায়। এবং এই মাইন্ড যদি কখনো কোনোদিন প্রকাশিত হতে পারে, সেটা কিন্তু একটা আলাদাই আধ্যাত্মিক লেভেলে গিয়ে পৌঁছতে হবে। ঠিক আছে। দারুণ বলেছেন স্যার, থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর স্যার বলেছেন। আমি স্যার আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলাম, একটু চেক করে অ্যান্সারটা দিলে ভালো হতো। এখন প্রচন্ড ক্লান্ত। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। তাহলে এরপরে আমরা পরের নক্ষত্রে আসব। আমরা কিভাবে প্রেডিক্ট করি, কিভাবে প্রেডিক্ট করতে হবে, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে শিখছি। তো এবার নিজেদের সম্পর্কে প্রেডিকশন করব, তারপরে প্যারালালি আশেপাশে যারা রয়েছেন তাদের সম্পর্কে প্রেডিকশন করব। স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। স্যার বলছি, মেষ লগ্ন সাপেক্ষে 8 লর্ড মঙ্গল ষষ্ঠ করে বসে রয়েছে হস্তা নক্ষত্র। আর আচ্ছা। চন্দ্র মানে 4th লর্ড, সেটাও হস্তা নক্ষত্রেই বসে আছে। আর এখন তার দশা চলছে, রাহুর দশা আর চন্দ্রের অন্তর্দশা। আচ্ছা, তো তো এই সময় কি তার কোনো ডিভোর্স ফিভোর্স বা এই সমস্ত কোনো মেন্টালিটি আসতে পারে? ডিভোর্স আসতে পারে, রোগ বাড়তে পারে পেটে, আহ এমন কিছু সমস্যা হতে পারে যেটার কারণে তাকে লং টার্মের ট্রিটমেন্ট করতে হতে পারে। যেহেতু হচ্ছে কি হস্তা নক্ষত্রটা 6th হাউসে গিয়ে পড়েছে, এবং 6th হাউস 7th এর দ্বাদশ, এই সময়টাতে হচ্ছে কি কিছু শত্রুতা তৈরি হতে পারে। মানুষ তার কর্মক্ষেত্রে, তাকে প্রমোশন করার ক্ষেত্রে বাধা আসতে পারে, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। এবং টাইমটা কিন্তু খুব একটা ভালো নয়। প্রচুর পরিশ্রম, কায়িক পরিশ্রম করিয়ে দেওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। স্যার, আমি আহ, এর লগ্নে কেতু বসে রয়েছে সপ্তমে, রাহু বসে আছে। তো এখন তো রাহুর দশা চলছে,
আর অন্তর্দশা চন্দ্রের চলছে, চন্দ্রটাও সিক্স হাউসে বসে আছে। তো ঝগড়াঝাটি তো চলছে, প্রেডিকশন মিলেছে। এবার এরপরে মঙ্গলের অন্তর্দশা আসছে, যা লগ্নপতি এবং এইট লর্ড। তখন কি মানে এই ডিভোর্স টাইপের কিছু আসতে পারে? এটা ওই সময় আসলে তো মুশকিল। ডিভোর্সের কাজকর্ম এগোতে পারে, কিন্তু ডিভোর্স ওই টাইমে হয়ে যাবে না। আর একটা বিষয় হচ্ছে, এর পরে বৃহস্পতির দৃষ্টি সেভেন্থ হাউসের উপরে পড়বে, ট্রানজিট মানে গোচরের দৃষ্টি। সেই সময় কিন্তু ডিভোর্স হওয়াটা মুশকিল হবে। তো বরঞ্চ বৃহস্পতি যখন চতুর্থে অবস্থান করবে সেই সময়টা এটা বেটার। আর এদিকে শনি যদি লগ্নে চলে আসে, সেটাও ডিভোর্সের একটা বড় কারণ সৃষ্টি করতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার আমরা চলে আসবো চিত্রা নক্ষত্রে। আহ কালকে আমি একজন খুব হাইফাই সেলিব্রিটির চার্ট দেখেছি। তো যেহেতু রেকর্ডিং হচ্ছে আমি সেটা শেয়ার করতে পারছি না, বাট আমি পরে আর কি বলবো। একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটার রেসপেক্টে বেশ ভালো রকমের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি আর কি দুটো ছক দেখিয়েছিলেন। তো সেটা হচ্ছে গিয়া আমার দেখা মানে খুব প্রভাবশালী ব্যক্তি আমার লেভেলে। তো এর পরবর্তীকালে হয়তো আমরা আরো অন্য কারোর কুণ্ডলী দেখবো আরো প্রভাবশালী। যাই হোক না কেন, আমরা চলে আসবো আজকে চিত্রা নক্ষত্রে। তাহলে চিত্রা মানে ছবি, চিত্র মানে হচ্ছে গিয়ে বেশ সুন্দর, গুড কোয়ালিটি। চিত্রা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল এবং ভার্সেটাইল মানে বহুবিধ, বহুমুখী। চিত্রা নক্ষত্রের সঙ্গে ডিজাইনিং, আর্ট, কলা, ছবি আঁকা, স্থাপত্য, তো এই সমস্ত বিষয়গুলো চিত্রা নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কানেক্টেড। চিত্রা নক্ষত্রের যে চিহ্ন, সেটা হচ্ছে পার্ল মানে মুক্ত। মুক্ত হচ্ছে কি চন্দ্রের রত্ন। তাই মুক্তের মধ্যে রয়েছে মাতৃত্ব, মুক্তের মধ্যে রয়েছে স্নেহ, মমতা, ভালোবাসা, আগলে রাখা। চিত্রা নক্ষত্রের দেবতা হিসেবে দুজনকে ধরা হয়। দুজন, একই নামও দুজনের হতে পারে। একজন হচ্ছেন বিশ্বকর্মা। মানে বিশ্বকর্মা তিনি সব করতে পারেন, চিত্রা নক্ষত্রের মানুষরা। আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা কেউ দেখেছিলেন? হ্যাঁ স্যার, তাক তৈরি করছিলেন। তাক তৈরি করছিলাম। তো কাঠের মিস্ত্রিরা এসে যখন হচ্ছে কাহিল হয়ে পড়ে, কাহিল হয়ে পড়ে মানে তারা আর কি ওই স্টিলটা কাটতে পারেনি। তো তখন ওই স্টিলটা আমি বসে বসে কেটে দিলাম। তো ভীষণ সুন্দরভাবে কাটাকাটি হলো, কাটা কাটা বা গ্রাইন্ডিং সবকিছু করে দিলাম। তো এই ব্যাপারগুলোর কানেকশনটা এটা চিত্রা থেকেই এসছে। চিত্রা নক্ষত্র আমাকে এটা দিয়েছে, ছবি আঁকা, টুকটাক এই বা এই ধরনের হাতের কাজকর্ম এগুলো আমি করি, ভালো লাগে আমার। তো এটা হচ্ছে গিয়ে চিত্রা নক্ষত্রের দেবতা। তিনি হচ্ছেন গিয়ে তস্ট্রু বা বিশ্বকর্মা, তিনি হচ্ছেন শিল্পের দেবতা। চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা বিশ্বকর্মা, তিনি স্বর্গীয় প্রাসাদ এবং অট্টালিকার নির্মাতা। যমজ সন্তানের নির্দেশক হচ্ছে এই চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা। এই দেবতা গর্ভের মধ্যে সন্তানকে রক্ষা করে থাকেন। তিনি গবাদি পশু এবং শস্যকেও রক্ষা করে থাকেন। সুতরাং এখানে একটা রক্ষা, প্রোটেকশন, কন্ট্রোল, এই ব্যাপারগুলো চিত্রার ক্ষেত্রে রয়েছে। ফলে চিত্রা নক্ষত্র কন্যা রাশির কোনো একজন মানুষ, তার উপরে মোটামুটি ভরসা করা যায় যে এই মানুষটা প্রবলেমের সময় আমাকে সাপোর্ট দেবে, আমাকে ব্যাকআপ দেবে। এরপরে আমরা চলে আসবো চিত্রা নক্ষত্রের অন্তর্নিহিত অর্থে। এই ক্ষেত্রে এই যে দিব্য স্থপতি বিশ্বকর্মা, তিনি আমাদের শরীরের গঠন, আমাদের যে দেহ, এটা তো আমাদের আত্মার থাকার স্থান, এর মধ্যে একটা দিব্যতা রয়েছে। তো এই যে দিব্যতা, এই ব্যাপারটাকে রক্ষা করা এবং সৌন্দর্যের বিকাশ ঘটানো, এই বিষয়গুলো এই চিত্রা নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এই
চিত্রা নক্ষত্রের মানুষরা তারা খুব কালারফুল ড্রেস পরতে পছন্দ করেন, তারা সুন্দর পোশাক পরতে পছন্দ করেন, তারা নেকলেস বা গলবন্ধ ব্যবহার করেন, তারা হচ্ছে গিয়ে অর্নামেন্টস ইউজ করতে পছন্দ করেন। এরা মোটামুটি সুন্দর দেহের অধিকারী এবং এদের চোখ অ্যাট্রাকটিভ হয়ে থাকে। চিত্রা নক্ষত্রের আমরা একটু পেশাটা বলে নিই, তারপরে আমার পরেরটাতে যাচ্ছি। এই জাতকরা গহনা বিক্রেতা অর্থাৎ গোল্ড অর্নামেন্টস এর সেলার হয়ে থাকেন, নির্মাতা হয়ে থাকেন, এরা অঙ্কন শিল্পী, অঙ্কন প্রশিক্ষক, এরা রত্ন ব্যবসায়ী, এই মানুষরা গন্ধ এবং বিলাস দ্রব্যের ব্যবসায়ী হয়ে থাকেন, এরা লেখক হয়ে থাকেন। চিত্রা নক্ষত্রের মানুষরা গণিতবিদ হয়ে থাকেন, কখনো কখনো এরা স্নায়ু চিকিৎসক হয়ে থাকেন, এরা শস্যের আদান প্রদানকারী হতে পারেন, এরা শস্যের ব্যবসায়ী হতে পারেন। তো যখনই আমরা দেখবো চিত্রা নক্ষত্রে কোনো একটা গ্রহ রয়েছে, ধরে নিচ্ছি একটা মেয়ে আমাদের কাছে এসছে, এসে বলছে দেখো তো আমার স্বামী কি করতে পারেন। তো আমরা দেখলাম স্বামী হচ্ছেন শুক্র এবং তিনি চিত্রা নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা এই পেশাগুলোর সঙ্গে তার অ্যাটাচমেন্ট খুঁজে বার করবার চেষ্টা করতে পারি। এরপর আমরা চলে আসবো চিত্রা নক্ষত্রের পুরুষার্থ। পুরুষার্থ মানে হচ্ছে তার মধ্যে যে কোয়ালিটি আমরা দেখতে পাই সেটা রয়েছে কামনা। চিত্রা নক্ষত্রের পেশা হচ্ছে সমাজ সেবা এবং কর্ম প্রদান করবার চেষ্টা। চিত্রা নক্ষত্রের পেশার যে ট্রেন্ড সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র অন্যের জন্য কিছু পছন্দ করতে করতে পছন্দ করেন এবং তার মধ্যে কি রয়েছে সমাজ সেবা এবং কর্ম প্রদান করবার ক্ষমতা। চিত্রার দশাও স্থিতি, সৃষ্টি স্থিতি প্রলয় এই ব্যাপারটাকে আমরা তিনটাকে আইডেন্টিফাই করেছিলাম। তার মধ্যে স্থিতি এটা হচ্ছে চিত্রা নক্ষত্রের দশা। এর দিক হচ্ছে উত্তর পশ্চিম, আর বৃক্ষ হচ্ছে বেল। বায়ু তত্ত্বকে নির্দেশ করে চিত্রা নক্ষত্র। আর চিত্রা নক্ষত্রের যেটা পার্থিব প্রকাশ সেটা হচ্ছে সততা, অনেস্টি। চিত্রা নক্ষত্র নিঃসন্দেহে অনেস্টি বা সততাকে নির্দেশ করে। কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর, আক্রমণাত্মক, সৃজনশীল, ক্রিয়েটিভ। চিত্রা নক্ষত্রের মানুষরা কর্মঠ প্রকৃতির হয়ে থাকেন, তারা মেধাবী হয়ে থাকেন, তাদের মধ্যে হঠকারিতার ভাব দেখতে পাওয়া যায়, মানসিক স্থিরতার অভাব। এখানে একটা রয়েছে সেটা হচ্ছে জাতি শত্রুর আক্রমণে চরিত্রের পরিবর্তন। অর্থাৎ এমন ভাবে আপনাকে আপনার আত্মীয় পরিজনরা অ্যাটাক করতে শুরু করলো যে আপনি সেখান থেকে নিজের চরিত্রটাকেই পাল্টে ফেললেন, তখন আপনি হয়ে উঠলেন প্রতিশোধ প্রিয়। চিত্রা নক্ষত্র অত্যন্ত দ্রুতগামী। চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে ফার্স্ট মুভমেন্ট করবার টেন্ডেন্সি। বেড়াতে ঘুরতে চিত্রা ভীষণ পছন্দ করেন। তাহলে যদি আমাদের চিত্রা নক্ষত্রকে কোথাও স্পেস প্লেস হিসেবে আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে কোনো বেড়াতে যাওয়ার জায়গা, কোনো ভ্রমণ করবার জায়গা, কিংবা হচ্ছে কি এমন কোনো জায়গা যেখানে গাড়ি খুব স্পিডে চলে, সেই ক্ষেত্রগুলোকে আমরা আইডেন্টিফাই করব চিত্রা নক্ষত্রের ক্ষেত্র হিসেবে। তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে আক্রমণাত্মক ব্যাপারটা, অর্থাৎ যে ক্ষেত্রে ঝঞ্ঝাট জটিলতা এগুলো সৃষ্টি হতে পারে, শান্তি সৃষ্টি হতে পারে এমন কোনো ক্ষেত্র, সোনার দোকান গয়না নির্মাণ করবার ক্ষেত্র, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে চিত্রা নক্ষত্রের স্পেস বা প্লেস। স্নায়ু চিকিৎসক, তাহলে স্পেস কি হবে, প্লেস কি হবে? স্নায়ু চিকিৎসার ক্ষেত্র, যে জায়গাতে নার্ভের ট্রিটমেন্ট করা হয় সেই ক্ষেত্রটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপর আমরা চলে আসব চিত্রা নক্ষত্রের কতগুলো স্পেসিফিক বিষয়। প্রথমে দেখুন প্রথম পদ, চিত্রা নক্ষত্রের যেটি প্রথম পদ সেটা পড়বে কোথায়? সিংহ রাশিতে। তাহলে চিত্রা নক্ষত্রের প্রথম পদ সিংহ রাশিতে, ফলে সে কিন্তু বেশ উগ্র তীব্র। দ্বিতীয় পদ কিন্তু কন্যাতেই পড়বে, তৃতীয় পদ তুলা, চতুর্থ পদ বৃশ্চিক। তাহলে আমাদের দ্বিতীয় পদ অব্দি কাজ কারবার, কারণ চিত্রার কন্যা রাশিতে রয়েছে কেবলমাত্র দুটো পদ, তৃতীয় পদ চতুর্থ পদ আমাদের চলে যাচ্ছে তুলা রাশিতে। সেখানে রাশি অধিপতি পাল্টাচ্ছে,
নক্ষত্র অধিপতি একই থাকছে, সেখানে রাশি অধিপতি কিন্তু শুক্র। সেখানে আমরা ভিনাসকে দেখতে পাবো, সেখানে অ্যাটাচমেন্টে রয়েছে। তাহলে চিত্রা নক্ষত্রের যে নাক্ষত্রিক পজিশন গুলো, প্রথমটা হচ্ছে সিংহ রাশিতে পড়বে প্রথম নবাংশ, দ্বিতীয় নবাংশটা পড়বে কন্যা রাশিতে, তৃতীয়টা পড়বে তুলাতে এবং চতুর্থটা বৃশ্চিকে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে দ্বিতীয়টা আর তৃতীয়টা, এই দুটো হচ্ছে বেনিফিশিয়াল, বাকি দুটোকে আমরা তো বেশি পাওয়ারফুল ফ্রুটফুল বলতে পারবো না। এখানকার প্রেডিক্টিভ টেকনিক কতগুলি বিশেষ বিচারের বিষয়, তার মধ্যে রয়েছে উগ্রতা, স্পষ্টবাদী মানসিকতা, ঝগড়া অশান্তি লড়াই করবার ক্ষমতা, চিকিৎসা শাস্ত্রে পারদর্শিতা, নাম যশ, সমাজে প্রতিপত্তি গ্রহণের চেষ্টা। চিত্রা নক্ষত্রের মধ্যে নিজের সন্তানের প্রতি তীব্র যত্ন দেখতে পাওয়া যায়। এরা সন্তানের জন্য অনেক কিছুই করতে পারে, মানে লিমিট ক্রস করে সন্তানের জন্য এই মানুষরা করতে পারে। আর অদ্ভুতভাবে এদের সন্তানদের কাছ থেকে এদের মনের মধ্যে দুঃখ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়। চিত্রা নক্ষত্রের মধ্যে তীব্র অহংবোধ আছে। এরা কিন্তু কোথাও কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে পারে না। কোথাও সমস্যা হলে চিত্রা সেখান থেকে সরে আসবে, কিন্তু কম্প্রোমাইজ, রিকোয়েস্ট, এই ব্যাপারগুলো কিন্তু চিত্রা করতে পারে না। বরঞ্চ চিত্রা নক্ষত্রের মানুষরা ক্ষমতা প্রদর্শন করতে ভালোবাসে। বাহন, গাড়ি, এগুলো এরা ভীষণ পছন্দ করেন। চিত্রার মধ্যে চরম লেভেলের শিল্প প্রতিভা দেখতে পাওয়া যায়। উগ্র কথন আমরা চিত্রা নক্ষত্রে দেখতে পাই, রেগে যাওয়ার টেন্ডেন্সি। চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে ছবি আঁকা টেন্ডেন্সি, গৃহ শোভা বৃদ্ধি, বাড়িকে একটা ছবির মতো রূপ দেওয়ার ক্ষমতা, এটা চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে। বিবাহের প্রতি আগ্রহ বৃদ্ধি, এটা চিত্রা নক্ষত্রে হয়। তাহলে যদি আমাদের কোনো একজন ছেলে বা মেয়ে তারা বিয়ে করতেই চাইছে না, তো আমরা দেখলাম যে এর বিয়ের কারক গ্রহ বা এর বিয়ের নির্দেশক গ্রহ, তাকে একটা আইডেন্টিফাই করলাম, এবং যাকে আইডেন্টিফাই করলাম সেই গ্রহটা যখন চিত্রার ওপর দিয়ে পাস করবে, সেই সময় হতে পারে সেই মানুষটার বিয়ের প্রতি আগ্রহ জন্মালো। যদিও কানেকশনটা অনেক জটিল। চিত্রা নক্ষত্রের মানুষরা খুব ভালো সাইকোলজি এবং নার্ভ বুঝতে পারেন। চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ ভালোভাবে এরা নার্ভকে আইডেন্টিফাই করতে পারে। এরা মতামত প্রদর্শন করেন, এবং এদের মতামতের একটা স্পেসিফিক ভ্যালু থাকে। প্রত্যেকটি ক্ষেত্রে এদের মতামতের একটা স্পেসিফিক ভ্যালু আমরা দেখতে পাই। চিত্রা নক্ষত্রের মানুষরা পুজো করতে ভালোবাসেন। তারা প্রত্যেকটি বিষয়ের যে গভীর থেকে গভীরতর স্পিরিচুয়াল এনার্জি, তাকে আইডেন্টিফাই করতে এবং সেই এনার্জিকে নিয়ে কাজ করতে এরা পছন্দ করেন। চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যেও ম্যাজিক্যাল পাওয়ার, অ্যাস্ট্রোলজি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং চিত্রা নক্ষত্রের মানুষদের সবচেয়ে স্পেশালিটি হলো, যদি চিত্রা নক্ষত্রের মানুষ অ্যাস্ট্রোলজার হয়ে থাকে, তাহলে তার রেমিডির যে ক্ষমতা, সেটা কিন্তু অনেকের থেকে অনেক বেশি হবে। তাহলে এর পরে আমরা যে নক্ষত্রে চলে আসব, সেটা হচ্ছে স্বাতী। স্বাতী নক্ষত্র হচ্ছে 15 নম্বর নক্ষত্র, রাহুর নক্ষত্র। স্বাতী নক্ষত্রের মধ্যে দুটো ওয়ার্ড আছে, সোয়া অতি, সু অতি। সু মানে হচ্ছে ভালো, আর অতি মানে হচ্ছে হিউজ, বিশাল। তাহলে সু অতি মানে হচ্ছে শুভ, ভালো কোনো জিনিস, বড় সড়ো কোনো জিনিস, যেটা কিনা আলটিমেটলি শুভ, ভালো। খেয়াল রাখুন, এই উম নক্ষত্রটা রাহুর নক্ষত্র, কিন্তু এর চিহ্ন হচ্ছে প্রবাল, পলা, রেড কোরাল, কোরাল রিফ। তাহলে মঙ্গল পুরুষ দেহ, পুরুষ যৌনাঙ্গ, এগুলোকে নির্দেশ করে। এবং স্বাতী নক্ষত্র এসে আমরা সপ্তম ভাবে প্রবেশ করা শুরু করি। স্বাতী নক্ষত্রের যে প্রথম চরণ, স্বাতীর যেটা প্রথম চরণ, সেটা পড়বে ধনু রাশিতে। তারপরে ধনু, মকর, কুম্ভ, মীন, এইভাবে আর কি ব্যাপার
এগোবে। স্বাতী নক্ষত্রের যেটা শেষ চরণ সেটা হচ্ছে পড়বে তুলা রাশিতে। ধরুন না, স্বাতী নক্ষত্রের যেটা শেষ চরণ সেটা পড়বে মীন রাশিতে, এবং মীন রাশি হচ্ছে 6th হাউস, মানে ইন্ডিকেট করবে শত্রুতা, এনিমিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম লগ্ন সেটা তুলা হয় এবং স্বাতী নক্ষত্রের শেষ চরণে অবস্থান করে, তাহলে সেই মানুষটার উপরে কিন্তু বাচ্চাদের বিরাট সমস্যা, বিরাট অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। সেই বাচ্চার মধ্যে রেস্টলেস হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, এবং সে কিন্তু কারোর কথা শুনবে না। পরিষ্কার? স্বাতী নক্ষত্র, স্বাতী নক্ষত্র ইন্ডিকেট করে আহ যৌনতা। স্বাতী নক্ষত্রের মধ্যে রয়েছে ব্যভিচার, এই সমস্ত বিষয়গুলো আমরা স্বাতী নক্ষত্রের মধ্যে দেখতে পাবো। এবং হস্তার ঠিক পরের নক্ষত্র চিত্রা, এবং চিত্রার ঠিক পরের নক্ষত্র সেটা হচ্ছে স্বাতী। এবং এই স্বাতী নক্ষত্রের যে চিহ্ন, মুক্ত, মাতৃত্ব, মুক্ত ইন্ডিকেট করে চন্দ্র, এবং চন্দ্র ইন্ডিকেট করে মাতৃত্ব। তো এখানে কিন্তু এই স্বাতী নক্ষত্রে আমরা একটা মৃদু যৌনতার আভাস, এটা কিন্তু এখানে প্রাপ্ত হয়ে থাকি। তাহলে স্বাতী নক্ষত্রে আমরা কিছুটা যৌনতা প্রাপ্ত হয়ে থাকি। এবার হচ্ছে এর দেবতা, তিনি হচ্ছেন বায়ুদেব। বায়ুদেব, পবনদেব, তিনি দেখতে খুবই সুন্দর, এবং তার হচ্ছে গিয়ে রথ হচ্ছে সুসজ্জিত, এবং কারুর মতে তার এই রথে 1000 অশ্ব বহন করে। বায়ুর এই রথকে 1000 অশ্ব বহন করে, এবং এই অশ্বদের বর্ণ হচ্ছে শ্বেত, হোয়াইট, অথবা বেগুনি, পার্পল। তাকে দেখতে সুন্দর, তিনি বিধ্বংসী, ভয়ঙ্কর তার অ্যাক্টিভিটিস, বাট তিনি খুবই প্রয়োজনীয়, এবং তার শরীরের গড়ন হচ্ছে একজন নায়কের মতন। একটা দিব্য দেহ তিনি পেয়ে থাকেন, এবং কখনো কখনো দিয়েও থাকেন। শরীরের সমস্ত জৈবিক ক্রিয়া তার নিয়ন্ত্রণ করেন কি বায়ু। আপনি ধরুন এই মুহূর্তে তো খাচ্ছেন না, কিন্তু আপনি শ্বাস নিচ্ছেন, এই শ্বাসক্রিয়া কন্টিনিউয়াসলি চলে, হৃৎপিণ্ডও কন্টিনিউয়াসলি চলে। কিন্তু হৃৎপিণ্ডের সঙ্গে আমাদের শরীরের অভ্যন্তর এবং বাহ্যিক পার্টের কোন রকম সম্পর্ক নেই। হৃৎপিণ্ড শরীরের মধ্যে থাকে, এবং ফুসফুস থেকে রক্ত শোষণ করে বা রক্তকে গ্রহণ করে, রক্তে অক্সিজেন আবার আহ, রক্তকে পাম্প করে হৃৎপিণ্ড। কিন্তু হৃৎপিণ্ড, ফুসফুস, এই দুয়ের মধ্যে তফাৎ আছে। ফুসফুস কিন্তু আমাদের প্রতিটা অ্যাক্টিভিটিকে এনভায়রনমেন্ট, নেচারের সঙ্গে কোরিলেট করবার চেষ্টা করে। আমি যাই করি না কেন, আমার শ্বাসের মাধ্যমে আমি বাতাসের সঙ্গে বাধা থাকি। তাহলে এখানে কিন্তু আমাদের আহ বায়ুদেব কিন্তু আমরা বেশি গুরুত্ব দিতে পারি। বায়ুদেবের আর একটা বৈশিষ্ট্য আছে, তিনি কোন রকম অশুভ শক্তির দ্বারা প্রভাবিত হন না। তাহলে স্বাতী নক্ষত্রের মানুষদেরকে কনভিন্স করা, তাদেরকে ডাইভার্ট করা, তাদেরকে মোটিভেট করা, এটা কিন্তু বেশ কঠিন রয়েছে। বাট তথাপি স্বাতী নক্ষত্র একটা শুভ নক্ষত্র, এবং এর পজিটিভিটি, এর ঊর্জা, এগুলো কিন্তু অনেকটাই বেশি। বায়ুর আর একটা গুণাবলী রয়েছে, বায়ু বিধ্বংসী। বায়ু প্রচন্ড গতিসম্পন্ন, এবং বায়ুই একমাত্র যিনি সমস্ত জগৎ পরিভ্রমণে সক্ষম। এইটা কিন্তু একটা অসাধারণ পয়েন্ট। এই বায়ুর মধ্যে যেটা রয়েছে, সারা জগৎ, সারা পৃথিবীর খবর এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এটা করতে তিনি সক্ষম। এবং তার সঙ্গে সঙ্গে
তার মধ্যে রয়েছে হিলিং পাওয়ার, তার মধ্যে রয়েছে বিশ্ব ভ্রমণ করবার আগ্রহ। সেই মানুষটা, সেই দেবতা, তিনি সারা পৃথিবী ভ্রমণ করতে পছন্দ করেন। বিষ্ণু দেবতা, তার বাহন বাহন হচ্ছে হরিণ। হরিণ মানে কি? হরিণ মানে স্পিড, হরিণ মানে অত্যন্ত দ্রুততা, হরিণ মানে চাঞ্চল্য, আর হরিণ মানে হচ্ছে নিয়ন্ত্রণের অভাব। বায়ুর মধ্যে উগ্রতা রয়েছে, তিনি নির্বিচারে ধ্বংস করতে পারেন। আর বায়ুর আর একটা প্রপার্টি হচ্ছে, বায়ুদেব তিনি কিন্তু প্রেমের সময় কোন রকম হিসেব নিকেশ করেন না। তিনি প্রেমের ক্ষেত্রে বহু প্রেমে বিশ্বাস করেন, এবং তাকে আমরা বহু প্রেমে মত্ত হিসেবে ট্রিট করতে পারি। তিনি বহু প্রেমে মত্ত। স্বাতী নক্ষত্রের মানুষরা স্মিতভাষী, অল্প কথা বলতে পছন্দ করেন, কিন্তু যখন তারা কথা বলেন তখন তাদের কথাই মানুষ শোনে। এরা বিপণন অর্থাৎ ব্যবসায় দক্ষ হয়ে থাকেন। এদের মধ্যে একটা ধার্মিক প্রকৃতি দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর মধ্যে ধার্মিক প্রকৃতি, এটা আমরা দেখতে পাই। এরা বিপণন কর্মী হতে পারেন, এরা সেলস পার্সন হতে পারেন, সত্যগুণী ব্যক্তি, তপস্যা, এদের মধ্যে একটা আগ্রহ থাকতে পারে। এবং এই স্বাতী নক্ষত্রের মানুষরা খুব দ্রুত তাদের আত্মার সঙ্গে পরমাত্মার কানেক্ট করতে পারেন। এরা খুব দ্রুত আধ্যাত্মিক মার্গে উন্নতি করতে পারেন। এটা স্বাতী নক্ষত্রের মানুষদের অন্যতম বৈশিষ্ট্য। পশু পাখির ব্যবসায়ী, ঘোড়ার ব্যবসায়ী, এই সমস্ত মানুষরাও স্বাতী নক্ষত্রের মধ্যে কানেক্টেড হতে পারেন। নতুন বন্ধুত্ব, প্রচুর মানুষের সঙ্গে বন্ধুত্ব করবার টেন্ডেন্সি, এগুলো আমরা স্বাতী নক্ষত্র থেকে প্রাপ্ত হয়ে থাকি। এর দেবতা হলেন বায়ু, এর চিহ্ন হচ্ছে প্রবাল, এর যে অঙ্গ সেটা হচ্ছে আঙ্গুল আর নখ, এর যে পুরুষার্থ সেটা হচ্ছে অর্থ এবং সম্পদ। পেশার নির্দেশ, পেশা সাধারণত হিংস্র, নিষ্ঠুর প্রকৃতির মানুষের পেশা। এর যে দশা সেটা হচ্ছে লয় বা সংহার বা ধ্বংস, শেষ করে দেওয়া। স্বাতী নক্ষত্রের বৃক্ষ হচ্ছে অর্জুন, তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। স্বাতী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা ভীষণভাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করব, এই টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তাহলে স্বাতী নক্ষত্রের মানুষরা বিদেশকে ভীষণভাবে পছন্দ করেন। বিদেশ যাত্রা, বিদেশের সঙ্গে কমিউনিকেশন, বিদেশটা বেশ ভালো, এই টাইপের মেন্টালিটি আমরা স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। এদের মধ্যে বিজনেস করবার, বিদেশ যাত্রা করবার একটা চরম আগ্রহ দেখতে পাওয়া যায়, এবং এদের এই আগ্রহকে পরিপূর্ণ করবার জন্য এরা প্রচন্ড পরিশ্রম করতে পারে, এরা যে কোনো লেভেলে গিয়ে পরিশ্রম করতে পারে। স্বাতী নক্ষত্রের মানুষরা ক্ষমতা পছন্দ করেন, পাওয়ার, সেটা পলিটিক্যাল হতে পারে, কোন সংস্থার মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তারা পাওয়ার ভীষণভাবে পছন্দ করে। এবং সেই মানুষগুলো পাওয়ার মেনটেন করতে পারেন। এরকম নয় যে পাওয়ারের নিয়ে তারপরে হচ্ছে কি একদম বাজে অবস্থায় চলে গেলাম। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, যারা প্রমোশন চায় না, যারা কোনো রকম ভাবে দিনটা কেটে গেলেই হলো, এরকম প্রচুর মানুষ আছেন। তো অতিরিক্ততা চাই না, কোনো রকম ভাবে দিনটা কেটে গেলেই হলো। এইরকম মানুষদের ক্ষেত্রে স্বাতী নক্ষত্রকে আমরা দেখতে পাবো। না, এখানে একটা ছোট্ট গন্ডগোল হলো। এই দিনটা কেটে গেল টাইপের লোক, এরা কিন্তু স্বাতীর নয়। এর বিপরীত ক্যারেক্টারিস্টিক্স আমরা স্বাতীর ক্ষেত্রে দেখতে পাবো। তারা পরিবর্তনশীল। আহ, এর মধ্যেই আমি একজনের জন্মকুণ্ডলী দেখেছি, সে অলরেডি 5খানা বিবাহ করে 6 নম্বর বিবাহের দিকে অগ্রসর হচ্ছেন। বাংলাদেশি এক ভদ্রলোক, তিনি 6 নম্বর বিবাহ করবেন, এবং তার স্পেশালিটি হচ্ছে তিনি এই 5জন স্ত্রীর সম্মতিক্রমে ষষ্ঠ বিয়ে করবেন। আগেও 4 জনের সম্মতিক্রমে পঞ্চম করেছিলেন, এবং উনি এর পরেও কিন্তু এই ব্যাপারটা থেকে সরবেন না। স্বাতী নক্ষত্রের মধ্যে চিকিৎসা, এটা ভীষণভাবে রয়েছে ট্রিটমেন্ট। এরা অত্যন্ত স্বাধীন চেতা, এরা নিজেরা ভীষণ ক্রিয়েটিভ, এবং যে কোনো কাজকে পারফেকশনের সঙ্গে করবার ক্ষমতা এরা কিন্তু
রাখে। স্বাতি নক্ষত্রের মানুষদের যন্ত্র সঙ্গীত ভীষণভাবে পছন্দ হয়। এর যে কোনো মিউজিক নয়, বাট স্পিরিচুয়াল মিউজিক বা যন্ত্রের মধ্যে এমন কোনো গান চলছে বা এমন কোনো আওয়াজ আসছে যে আওয়াজটা হচ্ছে গিয়ে এর অরা বা এর ঊর্জাকে ডিস্টার্ব করছে না। এর প্রথম নবাংশ পদ, এটা শুরু হচ্ছে তুলা রাশি থেকে। প্রথম নবাংশ পদটা শুরু হচ্ছে তুলা রাশি থেকে। তারপরে তুলার পরে আমরা পাবো কি, আমি একটু ভুল বলেছি। তুলা রাশি নয়, স্বাতি নক্ষত্রের প্রথম নবাংশ পদ শুরু হবে ধনু রাশি থেকে। বৃশ্চিকে শেষ হবে আমাদের স্বাতির আগে চিত্রার, আর চিত্রার পরের যে পার্টটা সেটা বৃশ্চিকের পরের রাশি, অর্থাৎ ধনু রাশি থেকে শুরু হবে। তাহলে প্রথম পদ যদি ধনু রাশিতে পড়ে, তাহলে দ্বিতীয় পদ কোথায় পড়বে? দ্বিতীয় পদ মকর, তৃতীয় পদ কুম্ভ, আর চতুর্থ পদ পড়বে মীন রাশিতে। তাহলে স্বাতি নক্ষত্রের যেটা চতুর্থ পদ সেটা কিন্তু কিছুটা সমস্যাদায়ক হলো। স্বাতি নক্ষত্রের চতুর্থ পদ যেহেতু মীন রাশিতে পড়ছে, তাই সেখানে বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাবো। বেশ ভালো কথা। এবার আমাদের কিছু প্রেডিক্টিভ টেকনিক শিখতে হবে। প্রথম হচ্ছে আধ্যাত্মিক জগৎ এবং বাস্তব জগতের মধ্যে মেলবন্ধন করবার ক্ষমতা। তাহলে আধ্যাত্মিক জগৎ এবং বাস্তব জগতের মধ্যে মেলবন্ধন করেন কে? পুরোহিত, ঠাকুর মশাই, যার পুজো করবার দক্ষতা বা ক্ষমতা আছে, তারা এই কাজটি করে থাকেন এবং দায়িত্ব নিয়েই করে থাকেন। তাহলে পুরোহিত, ঠাকুর মশাই, এই সমস্ত মানুষজন, মন্দির, যেটা আমাদের সাধারণ বাস্তব জগৎ এবং আধ্যাত্মিক জগতের মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে পারে, এই ক্ষেত্রগুলোকে আমরা স্বাতি নক্ষত্রের ক্ষেত্র হিসেবে ট্রিট করব। এদের মধ্যে তীব্র সমন্বয় ক্ষমতা বর্তমান, এদের মধ্যে মোক্ষ প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। এই মানুষগুলো স্বাধীন চেতা এবং স্বাধীনতা প্রিয়। এদের মধ্যে তীব্র আত্মনির্ভরশীলতা দেখতে পাওয়া যায়, কিন্তু এরা নির্জনতা পছন্দ করে। এরা সাধনা, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা, এগুলো পছন্দ করে। স্বাতি নক্ষত্রের সঙ্গে আমরা মা সরস্বতীর একটা সম্পর্ক পেয়ে থাকি। এখানে কনফিউশন আছে, বাট মা সরস্বতীর সঙ্গে আমরা কিন্তু স্বাতি নক্ষত্রকে কোরিলেট করতে পারি। এই মানুষগুলো নিয়ন্ত্রণ একদম পছন্দ করে না, কারণ এরা স্বাধীন চেতা। এদের মধ্যে ব্যবসা এবং স্বনিযুক্তি পেশার প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা ব্যবসা করতে ভীষণ ভালোবাসে। এই মানুষগুলোর জীবনে হঠাৎ পরিবর্তন, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা, এই সমস্ত দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস নিজের লাইফ চেঞ্জ করতে পারে, জীবনে বিরাট পরিবর্তন এটা নিয়ে আসতে পারে। এই মানুষগুলোর মধ্যে দৃঢ়চেতা মানসিকতা দেখতে পাওয়া যায়। মানসিক সমস্যা কখনো কখনো আসে এই অতিরিক্ত দৃঢ়চেতা মেন্টালিটির জন্য। এরা মিডিয়া, সফটওয়্যার, এরকম সমস্ত জায়গাতে ভীষণ ভালো কাজ করতে পারে। এদের মধ্যে অতিরিক্ত মাত্রায় দেশপ্রেম দেখতে পাওয়া যায়। এরা এডুকেশন পছন্দ করে, এবং আমরা যে বললাম যে মা সরস্বতীর সঙ্গে এদের একটা লিঙ্ক পাওয়া যায়। এরা ভীষণ ভাবে, গভীর ভাবে এডুকেশনকে পছন্দ করে এবং পড়তে ভালোবাসে। প্রচুর পড়াশুনো এদের দেখতে পাওয়া যায়, প্রচুর দিকে, প্রচুর টাইপের পড়াশুনো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই মানুষগুলো যে কোনো বিষয়ের মধ্যে মধ্যস্থতা করা, মধ্যপন্থী মানসিকতা রাখা, এগুলোকে পছন্দ করে।
স্বাতী নক্ষত্রের মধ্যে আমরা বায়ু প্রবাহের একটা কম্বিনেশন দেখতে পাই। ফলে স্বাতী নক্ষত্রের পেশার সঙ্গে বিমান সেবা, বিমান চালনা, এগুলোকে আমরা কোরিলেট করতে পারি। শিক্ষকতা, বিমান পরিষেবা, বিমান চালনা, এই বিষয়গুলো স্বাতী নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়। এবং যেখানে অত্যন্ত দ্রুত বাতাস চলাচল করতে পারে, খোলা ছাদ, নদীর ধার, পুকুর পাড়, এই সমস্ত জায়গায়, পুকুর পাড় নয়, বিশাল বড় ঝিলের পাড় হতে পারে, সেই সমস্ত জায়গায় আমরা স্বাতী নক্ষত্রের কানেকশন দেখতে পাই। যাদের দশমপতি স্বাতী নক্ষত্রে থাকবে, সেই সমস্ত মানুষদের অপরকে শিক্ষা দেওয়ার একটা টেন্ডেন্সি তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। এরা শেখাতে ভালোবাসেন, এবং এরা একে ওকে তাকে কাউকে না কাউকে কখনো না কখনো ভীষণভাবে শিখিয়ে চলবেন, এই ব্যাপারটা এদের মধ্যে থাকে। আর স্বাতী নক্ষত্রের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন। যাই হোক না কেন, যাই আসুক না কেন, শান্তি চাইছি, শান্তি পেলাম, কিন্তু তারপরে শান্তি নেই। এদের মনের মধ্যে সবসময় একটা ডিস্টারবেন্সেস কাজ করতে দেখতে পাওয়া যায়, সবসময় একটা ছটফটে বিহেভিয়ার, এটা এই মানুষগুলোর মধ্যে বারংবার দেখতে পাওয়া যায়। এবং এরা কিছুতেই এদের ওই রাহুর প্রভাব থেকে মুক্ত হতে পারে না, এবং এরা মুক্ত হতে চায়ও না। তাহলে এরপরে আমরা চলে আসি পরের নক্ষত্র, একটা খুব ভালো নক্ষত্র, সেটা হচ্ছে বিশাখা। বিশাখা নক্ষত্রে আমরা এবার প্রবেশ করি। আহ আজকে আমরা বিশাখা পর্যন্তই কন্টিনিউ করব। এদিকে প্রচন্ড চোখ জ্বালা করছে, হোম টোম করে আর কি, একদম চোখ টোক দিব্যি জ্বলছে। যাই হোক, বিশাখা শব্দের মধ্যেও আমরা দুটো ওয়ার্ডকে দেখতে পাই। বি মানে স্পেশাল, বিশেষ। আমরা বলি না, বি শব্দের অর্থ হচ্ছে গিয়ে বিশেষ। আর শাখা, শাখা হচ্ছে গিয়ে অঙ্গ, পার্টস, এগুলো। তাহলে যে কোনো বিশেষ শাখা বা হচ্ছে গিয়ে বহু শাখার মধ্যে স্পেসিফিক একটা শাখা। আবার বি শব্দের অর্থ হচ্ছে গিয়ে বহু বোঝাতেও ব্যবহার করা হয়। তাহলে এই ক্ষেত্রে বহু শাখাযুক্ত কোনো বিষয়, সেটাও বিশাখা নক্ষত্রে আমরা প্রাপ্ত হব। বিশাখা অর্থাৎ যার মধ্যে অনেক শাখার মধ্যে স্পেশাল, অথবা অনেক শাখা যুক্ত। এই বিশাখা নক্ষত্রের অনেকগুলো সিম্বল আছে। তার মধ্যে প্রথম হচ্ছে তরুণ। তরুণ মানে হচ্ছে গিয়ে পিলার। এটা হচ্ছে গিয়ে ডোর পিলার, দরজা। দরজার মধ্যে যে পিলার, এন্ট্রান্সের পাশে যে বিরাট মোটা মোটা থাকে, কে বলে তরুণ। সেই তরুণ হচ্ছে গিয়ে বিশাখা নক্ষত্রের সিম্বল। দ্বার বেষ্টনী, যা দিয়ে দরজাকে ব্লক করে রাখা হয় বা যায়, সেটা হচ্ছে গিয়ে বিশাখা নক্ষত্র ইন্ডিকেট করে। আর এরপরে রয়েছে কুমোরের চাকা। যে চাকা কোনো একটা পদার্থকে অন্য রূপ দিতে পারে। মাটি ছিল গোল, বা মাটি ছিল দলা মতো, সেটা চেঞ্জ হয়ে সেটা হয়ে গেল কুমোরের কলসি, কুমোর কলসি বানিয়ে ফেললো। তাহলে এটা বানালো কি দিয়ে? এটা চাকার মাধ্যমে। তাই কুমোরের চাকা হচ্ছে একটা মেশিন, যেটা ডিফরমেশন বা রিফরমেশন ক্রিয়েট করতে পারে। এরপরে আচ্ছা, কুমোরের চাকার মধ্যে স্পিড রয়েছে। কুমোরের চাকা মানে চাকা, চাকা রয়েছে গাড়ি ইত্যাদি সমস্ত বিষয়ের মধ্যে যেখানে মোশন রয়েছে, সেখানে কিন্তু আমরা এই কুমোরের চাকা দেখতে পাবো। এর দেবতাকে, দেবতা হচ্ছেন শকরাগ্নি। তিনি একজন পুরুষ দেবতা, এবং অগ্নি ইন্দ্রের সমন্বয়ে তার দেহ গঠিত। তাকে মেঘ, বৃষ্টি, জলপ্রবাহ ইত্যাদির দেবতা ধরা হয়। এবং তার বাহন হচ্ছে শ্বেত হস্তি। শ্বেত হস্তি ইন্ডিকেট করে বিলাসিতা, লাক্সারিয়াস লাইফ। এখানে রয়েছে শ্বেত হস্তি। তাই এই যে বিশাখা নক্ষত্রের মধ্যে লাক্সারিয়াস লাইফের একটা ইন্ডিকেশন আমরা পেয়ে থাকি। বেশ কিছু সময় বিশাখা নক্ষত্রের উপর থেকে চন্দ্রের সঞ্চার হওয়ার সময় বৃষ্টি হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়।
শব্দটা শর্করা থেকে এসেছে। শর্করা মানে আপনারা জানেন এটা হচ্ছে সুগার, চিনি। আমাদের যে কার্বোহাইড্রেট আমরা খাই, আমাদের যে পুষ্টি রস, সেইটা হচ্ছে গিয়ে শর্করাগ্নি। এবং শর্কর পুষ্টি সংক্রান্ত বা ক্ষুধা এই বিষয়গুলোকে নির্দেশ করেন এই শর্করাগ্নি বা পুষ্টিক অগ্নি, বা পুষ্টি গ্রহণ করবার ফলে শরীরে যে এনার্জি ক্রিয়েটেড হলো, যে অগ্নি স্বরূপ উৎপন্ন হলো, সেইটা হচ্ছে গিয়ে শর্করাগ্নি। বৃষাখা নক্ষত্রে জাত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা বললাম বিলাসিতা একটা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে উগ্র প্রকৃতি থাকে, কিন্তু এরা দেখতে সুশ্রী এবং এদের স্পিচ খুব সুন্দর, এরা সুবক্তা। এই জাতকদের মধ্যে জাঁকজমকের প্রতি একটা আকর্ষণ দেখতে পাওয়া যায়। এরা সমকক্ষ বা সমতুল্য ব্যক্তিদেরকে অত্যন্ত পছন্দ করে থাকেন, এবং যে সমস্ত ব্যক্তিরা সমকক্ষ বা সমতুল্য নয় ওদেরকে ইগনোর করা, এটা এরা ভীষণ ভালোভাবে করতে পারেন। বি- বিশাখা নক্ষত্রের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যারা জাতক হয়ে থাকেন তারা এদের বংশের সম্পত্তিকে নষ্ট করে ফেলেন। এদের যে বংশের টাকা পয়সা, এদের যে বংশের জিনিসপত্র, সম্পত্তি, প্রপার্টি, এই সমস্ত বিষয়গুলোকে এরা নষ্ট করে ফেলেন, এবং এদের যেভাবে চলে, যেভাবে জীবন শুরু হয়, সেইভাবে সেই পর্যায়ে কিন্তু এদের জীবন শেষ হতে পারে না। জীবনের শুরুটা খুব ভালো হলেও জীবনের শেষের দিকে কিন্তু এদের বেশ সমস্যা, বেশ অশান্তি, বেশ ঝামেলা ফেস করতে হয়। চলো, বিশাখা নক্ষত্রের মধ্যে রয়েছে ফুল, ফল, শাখা। এই শাখা ওয়ার্ডটা গাছের সঙ্গে কানেক্টেড। গাছের ডালপালা থাকে, সেখানে ফুল এই সমস্ত থাকে। তো এই বিশাখা নক্ষত্রের মধ্যে এই ফুল, ফল, শাখা ইত্যাদি রয়েছে, যেমন তেমনই গাছপালা থেকে প্রাপ্ত বিভিন্ন জিনিস, যেমন রেশম, যেমন হচ্ছে গিয়ে গদ, রজন, রাবার, এই সমস্ত বিষয়গুলো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। বিশাখা নক্ষত্র ইন্ডিকেট করে তিনি হচ্ছেন গিয়ে রিয়েলিস্টিক গড, প্র্যাকটিক্যাল গড, তাদের ক্ষেত্রে তাদের উপাসনা এই মানুষগুলো করে থাকেন। যেমন হচ্ছে গিয়ে আমি একজন দেবতার পুজো করব, কিন্তু সেই দেবতার একটা গুড কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড থাকা উচিত। সেই দেবতার একটা সঠিক ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, তবেই কিন্তু আমি এই দেবতার পুজো করতে পারবো। তাহলে আমি ইন্দ্রের পুজো করছি, তার মানে এখানে ইন্দ্রের একটা কানেকশন, সেটা থাকা উচিত। ইন্দ্র আমার ঘর বাড়িকে রক্ষা করবে, এবং সেই পারপাসে আমি ইন্দ্রের পুজো করব। এবার হচ্ছে গিয়ে দেবতা আমরা বললাম শকরাগ্নি, এর অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি। আর সিম্বল হচ্ছে তরুণ। তরুণ হচ্ছে প্রোটেকশন। বাড়ির সামনের পিলার গুলো কত মজবুত হবে তার উপরে ডিপেন্ড করবে দরজা কতটা কঠিন হবে, শক্ত হবে। ইন্দ্রকে আমরা বলেছি, ইন্দ্রকে আমরা সবসময় বলে থাকি উনি হচ্ছেন পুরন্দর। বৈদিক যুগে ইন্দ্রকে বলা হতো দুর্গের রক্ষাকারী। পুর মানে হচ্ছে দুর্গ, এবং তার রক্ষাকারী তিনি হচ্ছেন দুর্গ। এবং দুর্গকে রক্ষা করবার জন্য এই তরুণ দিয়ে ভূমিকা ছিল মারাত্মক রকমের বেশি। ফলে এখানে প্রোটেকশন অফ মাই হোম, এই ব্যাপারটা কিন্তু বিশাখা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। তাহলে বিশাখা নক্ষত্র যদি দুর্বল হয়, বিশাখা নক্ষত্রে যদি পাপ গ্রহরা অবস্থান করে, বিশাখা নক্ষত্র যদি পীড়িত হয়, বাবু তোমার পার্সেল এসেছে দিন, দিন। 272 টাকা 300 টাকা। এরপরে তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। পুরুষার্থ এটা হচ্ছে ধর্ম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এর মধ্যে এটা হচ্ছে ধর্ম। কর্ম প্রবণতা, এরা হচ্ছে দূরবর্তী কোনো কাজে বিশ্বাস করে থাকে। এরা বর্জ্য পদার্থ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই কাজগুলোকে এরা গুরুত্ব দিয়ে থাকে।
বিশাখা নক্ষত্রের দিকও হচ্ছে উত্তর পশ্চিম। আর বিশাখা নক্ষত্রের আর একটা বিষয় হচ্ছে এরা বিকণ্টক বৃক্ষ। বিকণ্টক বৃক্ষ মানে হচ্ছে যার কোনো কণ্টক নেই, কাঁটাহীন গাছ, সেটা হচ্ছে গিয়ে বিশাখা নক্ষত্রের গাছপালা। এর তত্ত্ব বায়ু তত্ত্ব, এবং এর যে পার্থিব নির্দেশক সেটা হচ্ছে বংশ রক্ষা। বিশাখা নক্ষত্রের পার্থিব নির্দেশক সেটা হলো বংশ রক্ষা। অর্থাৎ বিশাখা নক্ষত্র যদি আমার উইল ইন্ডিকেট করে, তাহলে সেটা এসেনশিয়াল উইল তৈরি হবে, সেটা হচ্ছে বংশ রক্ষা। বিশাখা নক্ষত্রের জাতকদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সবসময় আনন্দময়, হ্যাপি, সাহসী। এদের মধ্যে তীব্র যৌন প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো ভীষণ আকর্ষণীয় হয়, এদের শিক্ষার প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়, এদের মধ্যে রোমান্টিক অ্যাটাচমেন্ট থাকে। কিন্তু বিশাখা নক্ষত্রের মধ্যে কিন্তু ওই বহু প্রেমের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করবার টেন্ডেন্সি, সেটা আমরা বিশাখা নক্ষত্রের মধ্যে দেখতে পাই। অর্থাৎ অনেক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার টেন্ডেন্সি, সেটা হচ্ছে গিয়ে আমরা বিশাখা নক্ষত্রে প্রাপ্ত হতে দেখতে পাই। এরা শিক্ষায় আগ্রহী হয়ে থাকেন। এদের মধ্যে প্রেমিক প্রকৃতি আমরা বললাম। এরা অত্যন্ত ধৈর্যশীল। এদের মধ্যে উচ্চ পদের প্রতি একটা আগ্রহ থাকে, এবং এরা অত্যন্ত পরিবর্তন প্রিয় হয়ে থাকেন। বিশাখা নক্ষত্রে আমরা শুভ কাজকর্ম করব। বিশাখা নক্ষত্রে আমরা নতুন বস্ত্র পরিধান করতে পারি, তার সঙ্গে নতুন বাড়ি তৈরি করতে পারি। এর আগে আমরা যখন নবাংশ পড়েছি বা পরবর্তীকালে যখন নবাংশ পড়বো, তখন আমাদের একটা নবাংশ পড়তে হবে, তার নাম হচ্ছে পুষ্কর নবাংশ। সেটা হচ্ছে একটা আহ ভীষণ শুভ একটা নবাংশ। এখানকার যে প্রেডিক্টিভ টেকনিক বিশাখা নক্ষত্রের মধ্যে রয়েছে প্রতিশোধ স্পৃহা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই বিষয়গুলোকে কন্ট্রোল করবার টেন্ডেন্সি, সেগুলো আমরা দেখতে পাই। ক্রোধের নিবৃত্তকরণ, এটাকে আমরা বিশাখা নক্ষত্রে দেখতে পাই। বিশাখা নক্ষত্রে আমরা ব্যবসায়িক মনোবৃত্তি দেখতে পাই। এখানে রয়েছে ব্যাপক সাফল্য লাভের প্রচেষ্টা। এখানে রয়েছে অপরের দ্বারা প্রভাব বিস্তার করবার ক্ষমতা। বিশাখা নক্ষত্রের মানুষরা প্রতারণার শিকার হয়ে থাকেন। এরা এদের সরলতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন। বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে তীব্রভাবে বা রেগুলার সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এদের কার্যাবলী, সেগুলো হচ্ছে লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে থাকে, প্রদান প্রদান, এটা হচ্ছে বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য। বিশাখা নক্ষত্রের মানুষরা তাদের হবি, তাদের শখ, সেইগুলোকে হচ্ছে গিয়ে পেশাতে কনভার্ট করতে পছন্দ করে থাকেন। এরা এদের শখকে পেশায় পরিবর্তন করতে পছন্দ করেন। এরা ত্যাগ এবং সাফল্য, এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবেন। বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার, শিল্পী, মাতৃপ্রিয় মানসিকতার মানুষজন। এদের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন ঘটাবার ক্ষমতা রয়েছে। এদের জীবনে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এদের অর্থের প্রাচুর্য থাকে, কিন্তু বিলাসিতার কারণে এদের অর্থ ভয়ঙ্করভাবে নষ্ট হতে দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে
বিধর্মী ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক রাখার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বিধর্মী মানে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিশাখা নক্ষত্রের মানুষরা রিলেট করতে ভীষণ পছন্দ করেন, ভীষণ পছন্দ করেন না, মানে সম্পর্ক থেকে যায়, তৈরি হতে পারে। এই মানুষগুলোর মধ্যে পরিবেশের প্রতি প্রেম দেখতে পাওয়া যায়। সাংসারিক দায়বদ্ধতা এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য, এবং সন্তানের প্রতি আসক্তি এটা হচ্ছে বিশাখার আরেকটা বৈশিষ্ট্য। বিশাখা নক্ষত্রের যে মূল ক্ষেত্রগুলোকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সাধারণ কর্মক্ষেত্র, এমন ক্ষেত্র যেখানে প্রচুর মানুষজন যাতায়াত করছে, এমন ক্ষেত্র যেখানে শখের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রসাধন সামগ্রীর দোকান, টাকা পয়সা যেখানে সঞ্চয় করে রাখা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্র। বিশাখা নক্ষত্রের হচ্ছে পারিপার্শ্বিক বাগান, পরিবেশ, এই সমস্ত। আর সন্তানকে বড় করে তুলবার জায়গা, সেটা হচ্ছে যেখানে সন্তান বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে, সেই ক্ষেত্রটা হচ্ছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্র। তাহলে মোটামুটি আমরা বিশাখা নক্ষত্র পর্যন্ত পড়াশুনো করেই ফেললাম। তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই পড়াশোনা থাকবে। আর ভিডিও রেকর্ডিংটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। সবাই খুব স্যার, ভালো থাকুন। স্যার কোনো একটা গ্রহ যদি কোনো একটা নক্ষত্রে থাকে আর সেই লগ্নপতি যদি অন্য একটা নক্ষত্রে থাকে, তাহলে তার প্রেডিকশনটা কিভাবে করব? মানে লগ্ন একটা নক্ষত্রের লগ্নপতি অন্য একটা নক্ষত্রে, তাহলে লগ্নের প্রেডিকশনটা কি করে করব? লগ্ন যে নক্ষত্রে সেটাকে আমরা নেব, লগ্নপতি যে নক্ষত্রে সেটাকেও আমরা নেব, নিয়ে তারপরে যেটা ওই লোকের সাথে ম্যাচ করছে সেটাকে হুম। আমরা predict করবো, ওই লোকটার সঙ্গে কথা বলে বা তাকে দেখে জানবো যে কোন নক্ষত্রটা ম্যাচ করছে। অথবা হতে আচ্ছা, পারে দুটো মিক্সড প্রেডিকশন পেলাম, দুটোরই একটা সম্মিলিত রূপ আমরা পাচ্ছি, সেটাও আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, আচ্ছা। আর এখানে কি চন্দ্রের নক্ষত্রটা দেখার দরকার আছে? আর ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে, চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা চন্দ্রের নক্ষত্রও দেখবো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝেছি স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আজকের মতো শুভরাত্রি সবাইকে। কারোর কারোর সঙ্গে কালকে দেখা হবে, আর কারোর কারোর সঙ্গে আবার পরের দিন দেখা হবে।